এত কিছু না জানলে দূর থেকে সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হবে টাকার কাছে তুই নিজেকে। কথা শেষ করতে পারে না আফিফা। চিত্রলেখা নিজেই বলে, টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি, তাই তো? আসলেই বিক্রি করে দিলাম। ভাই বোনদের ভবিষ্যৎ গড়বো, ওদের স্বপ্ন পূরণ করব, সেই সাধ্য আমার নেই। এমন কোনো মূল্যবান কিছু নেই যার বিনিময়ে কিছু করব। আমার কেবল আমিই আছি, তাই নিজেকেই বিক্রি করে দিলাম। এইভাবে বলছিস কেন? আমার যদি সারা জীবনও গাধার খাটুনি খাটতে হয়, তবু কিচ্ছু করতে পারবো না। সবার জন্য একটা ভালো থাকার জায়গা, 3 বেলা ভালো খাবার জোগাড় করতেই হিমশিম খেয়ে যাব আমি। সেখানে লিখনের বিদেশ যাওয়া, চারুচয়নের ডাক্তারি পড়া, খালার দায়িত্ব, কিভাবে করবো এত কিছু আমি? এমন তো না 2-4 বা 5,000 টাকার মামলা তোর থেকে নিয়ে নিলাম, পরের মাসে বেতন পেয়ে ফেরত দিয়ে দিব। এইবারে আমার প্রয়োজনটা অনেক বড় রে। তাই বলে নিজেকে ঠকাবি? না তো, আমি তো ঠকিনি। রৌনকজামান এমন একটা নাম যার জন্য লোকচক্ষুর আড়ালে আমার মতো 10 জন চিত্রলেখাকে পালা কোনো ব্যাপারই না। অথচ দেখ, উনি তো আমায় কোনো কুপ্রস্তাব দেননি, কোনো অনৈতিক সম্পর্কে জড়াননি, বরং বিয়ে করেছেন। নিজের বাড়িতে নিয়ে যাবেন, সমাজের আর সবার সামনে স্বীকৃতি দেবেন। এর চাইতে ভালো তো আমার সাথে আর হওয়ার কথাও না। এতখানিও তো আমার পাওয়ার কথা ছিল না। রৌনকজামানের বিয়ে করা বউ আমি। এত ভালো কিছু তো আমি নিজের জন্য কখনো আশাও করিনি। এত নাম করা একজন মানুষের বউ হয়েছি, এরপর আর কি চাই জীবনে বলতো? টাকা পয়সায় যদি সব হয়ে গেল, কখনো চিন্তাও করিনি যে তুই সবসময় টাকা পয়সাকে তার তুচ্ছ তাচ্ছিল্য করেছিস। সেই তোর মুখেই এমন কথা শুনতে হবে একদিন। তোর জন্য টাকা এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। টাকা পয়সা এখনো আমার জন্য তেমন কোনো গুরুত্ব বহন করে না আফি, কিন্তু আমার আশেপাশে কাছের মানুষগুলো সব স্বপ্ন পূরণ করতে, ওদের ভালো রাখতে টাকা লাগবে আমার। বেঁচে থাকতে হলে প্রত্যেককে টাকার কাছে হাঁটু গাড়তে হবে, মাথা নত করতে হবে। এর কোনো বিকল্প নেই। আমার নিজের জন্য সত্যি কিচ্ছু চাই না, কিন্তু লিখন, চারু, চয়ন, ওদের স্বপ্ন পূরণ করতে গেলে অনেক টাকার দরকার। খালা যেমন সারা জীবন ভালো থাকতে পারে, সেই ব্যবস্থা করতে গেলেও টাকার প্রয়োজন। তুই শান্ত ভাইয়াকেই দেখ না, তোদের ফেলে একলা সেই চট্টগ্রাম পড়ে আছেন কেন? ভালো ইনকাম করতেই তো, তাই না? খালাম্মাকে, তোকে, বাবলুকে যেন একটা ভালো জীবন দিতে পারে, সেই জন্যই তো এত কষ্ট। দূরত্ব সহ্য করে পড়ে আছে, মাস শেষে ভালো মাইনে পাচ্ছেন বলেই তো কষ্টকে ওনার কাছে কষ্ট মনে হচ্ছে না। আমার নিজের জন্য কিচ্ছু চাই না। গাড়ি বাড়ি এগুলোর প্রতি আমার কোনো আগ্রহ বা লোভ কিচ্ছু নেই, কিন্তু ওদের জন্য কিছু করতে হলে আমার টাকার প্রয়োজন অনেক, যা আমার নেই। তাই নিজেকে বিক্রি করে দিয়ে হলেও আমি ওদের জন্য করব। আফিফা এই প্রসঙ্গে আর কথা বলে না। চিত্রলেখার কাজ ঘেঁষে তাকে জড়িয়ে ধরে বলে, আমি সবসময় তোর সাথে আছি। বান্ধবীর কাছে এই ভরসাটে আশা করেছিল চিত্রলেখা। এমনকি সে নিরাশ হয়নি। নার্গিস বেগম নিজের ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখেন চারু একলাই বসে আছে। এগিয়ে এসে পাশে বসতে বসতে জিজ্ঞাসা করেন, তোর আপা কই রে মা? আপা তো সেই বিকালে কই যেন গেল, এখনো পর্যন্ত ফেরে নাই। একবার ড্রয়িং রুমে দেয়াল ঘড়িটার দিকে তাকান নার্গিস বেগম। 8টা বাজতে চলল। আচমকায় বুকের ভেতরটা কেমন করে উঠল ওনার। ব্যস্ত হয়ে ব্যাকুল সুরে বললেন, কই গেছে? কত রাত হয়ে যাইতেছে, এখনো ফিরে নাই। আমাকে আরো আগে জানাবি না তুই? জলদি একটা ফোন কর, কই আছে খবর নেই। লিখন রে ফোন দিয়ে জানা, ও গিয়ে নিয়ে আসুক। তুই আগে ফোন দিয়ে জান কই আছে। খালা হাইপার হয়ে যাচ্ছে বুঝতে পেরে চারু বলে, তুমি ব্যস্ত হইও না, আপা বের হয়ে যাবার পরেই ফোন দিয়ে খবর নিছি আমি। বৃষ্টি আপুদের বাসায় গেছে। বৃষ্টি আপুই ফোন করে তাকে যাইতে বলেছে কি না কি দরকার, চাইলে আসবে। তুমি খামোখা চিন্তা করো না, প্রেশার বাড়াইও না। তো এই কথাটা তুই আমাকে আগে বলবি না? বলার সুযোগ কই দিলা, তার আগেই তো শুরু হয়ে গেল তুমি। আজকাল যে কি এত ভাবো কিছুই বুঝি না। বুঝবি যখন তোর নিজের সংসার হবে, তুই নিজে মা হবি, তখন বুঝবি সংসারের কত জ্বালা, সন্তানের কত জ্বালা, নারী হওয়ার কত জ্বালা। সেটা যখন এটা তখন দেখা যাবে। এখন বলো কি খাইতে দেবো তোমারে? আসার পরেই তো দিলা ঘুম, সকালবেলায় কোনো রকম খাইয়া দিলা দৌড়। দুপুরে কিছু খাইছো কিনা কে জানে। কয়টা ভাত দেই তোমারে? না, ভাত দিস না, 1 কাপ চা দে। আচ্ছা বসো তুমি, আমি চা নিয়ে আসতেছি।
চারু উঠে রান্নাঘরে চলে আসে খালার জন্য চা বানাতে। এইমাত্র সে খালাকে একটা ডাহা মিথ্যা কথা বলেছে। এই ধরনের মিথ্যা কথা সাধারণত চারু বলে না, কিন্তু আজকে মিথ্যা বলা ছাড়া উপায় ছিল না। খালাকে অতিরিক্ত হাইপার হয়ে যেতে দেখে বাধ্য হয়ে মিথ্যার আশ্রয় নিতে হয়েছে ওকে। তাছাড়া এই মুহূর্তে চারুর সবচাইতে বেশি চিন্তা হচ্ছে চিত্রলেখার জন্যে। সেই বিকেলবেলায় কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে গেল, এমনকি মোবাইলও সঙ্গে নেয়নি। এই বেতাইল্লা কাজ চিত্রলেখা কখনো করে না। আজ কি হলো, কোথায় গেল এমন করে কে জানে। তবে দুশ্চিন্তা হচ্ছে চারুর। এই পর্যন্ত বেশ কয়বারই চিন্তা করেছে আফিফাকে ফোন করে খোঁজ নিবে ওখানে গিয়েছে কিনা, কিন্তু ফোন করার সাহস হয়নি। অকারণে কাউকে বিরক্ত করাটা চিত্রলেখা একদমই পছন্দ করে না। যদি সে ওখানে না গিয়ে থাকে তাহলে বাড়ি ফিরে যখন জানবে তাকে খুঁজতে চারু আফিফাকে ফোন করেছে, তখন চারুর কপালে শনির দশা আছে। কিন্তু আফিফা ছাড়া আর কারো কথাও মাথায় আসছে না চারুর। চিত্রলেখার জীবনে হাতে গোনা কয়েকজন মানুষই আছে যাদের কাছে সে যেতে পারে। অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত আর কোনো উপায় খুঁজে পায় না। বানিয়ে মিথ্যা বলে খালাকে শান্ত করা গেছে আপাতত, কিন্তু জলদি চিত্রলেখা বাড়ি না ফিরলে তখন আর চারুর মিথ্যা ধোপে টিকবে না। কোনো কারণে খালা বা লিখনের যে কোনো একজন চিত্রলেখাকে ফোন করলে চারুর মিথ্যা ধরা পড়ে যাবে। যদিও চিত্রলেখার ফোনটা সে সাইলেন্ট করে লুকিয়ে রেখেছেন যেন কেউ দেখে না ফেলে। চিত্রলেখা ফোন নিয়ে যায়নি এ কথা বাড়ির কেউ জানলেই খেল খতম হয়ে যাবে। এখন পর্যন্ত লিখনকে কিছু জানায়নি চারু। খালাকে কিছু একটা বলে বুঝাতে পারলেও লিখনকে বুঝ দিতে পারবে না। যা হয় হবে, না হয় খেলো বকা। তবুও আফিফাকে ফোন করার সিদ্ধান্ত নেয় চারু। ওখানে না থাকলেও নিশ্চয়ই আফিফা তাকে হেল্প করতে পারবে চিত্রলেখা কোথায় আছে জানতে। চায়ের পাতিলটা চুলায় বসিয়ে দেয় চারু জাল হতে। ততক্ষণে সে আফিফাকে ফোন লাগায় বোনের খবর জানতে। ফোনটা বেজে উঠতে আফিফা উঠে গিয়ে বেড সাইডে টেবিলে থাকা মোবাইলটা হাতে নিয়ে চমকে উঠে চিত্রলেখাকে জিজ্ঞাসা করে, তুই যে আমার এখানে আসছিস এই কথা চারু জানি? আফিফা এগিয়ে এসে চিত্রলেখার মুখের সামনে নিজের মোবাইলটা বাড়িয়ে ধরে। তার ফোনের স্ক্রিনে চারুর নাম ভাসছে। ব্যস্ত সুরে আফিফা জিজ্ঞাসা করে, কি বলবো ওরা? তোর বলতে হবে না, আমিই বলছি। হাত বাড়িয়ে দ্রুত ফোনটা নেয় চিত্রলেখা। বিয়ের ঘটনাটা এতটাই ঘাবড়ে গিয়েছিল যে বাড়িতে জানানোর কথা খেয়ালই ছিল না তার। এমনকি এখানে আসার পর যে মনে করে চারুকে অন্তত একটা ফোন করবে সেই খেয়ালটাও মাথা থেকে উধাও হয়ে গিয়েছিল তার। কল রিসিভ হতে বড় বোনের কণ্ঠ শুনতে পেয়ে হাফ ছেড়ে বাঁচে চারু। হড়বড় করে বলতে শুরু করে, আপা, তুমি আফিফা আপুর বাসায় গেছো, আমাকে বলে যাবে না? সে কখন বাইর হইছো, মোবাইলটাও সাথে নাও নাই। কত রাত হয়ে যাইতেছে, আমি কত ভয় পেয়ে গেছিলাম তুমি জানো? চিত্রলেখা অনুভব করতে পারে চারুর গলা ধরে আসছে। কথা বলতে বলতে সূক্ষ্ম অপরাধবোধ ক্রিয়া করে তার ভিতরে। বলে, আফি ফোন করে বলল ওর শরীরটা ভালো না। ওর কথা শুনে আমার মাথা ঠিক ছিল না রে, অমনি চলে আসছি। ফোনটাও ফেলে রেখে আসছি। এখানে এসে ওরে দেখার পর আর মাথায় ছিল না যে তোকে একটা ফোন করব। কি হয়েছে আপুর, শরীর কি বেশি খারাপ? এখন অনেকটা ভালো আছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে কি তুমি রাতে ওইখানেই থাকবা? না, থাকবো না, একটু পরে চলে আসবো। আমি কি ভাইয়াকে বলবো তোমার একে নিয়ে আসতে? তোর কি মাথা নষ্ট হয়ে গেল চারু? গতকাল খালা লিখনকে গলির মোড়ে পাঠিয়েছে আমায় আগিয়ে নিতে। আজকে তুই বলছিস লিখনকে পাঠাবি আমায় নিয়ে যেতে। তোদের হইছেটা কি বলতো? আমি কি ছোট বাচ্চা যে আমাকে এসে নিয়ে যাওয়া লাগবে? আরে রাগ হও কেন, রাত হয়ে গেছে সেই জন্য তো বললাম। তোর এত ভাবা লাগবে না, লিখনকেও পাঠাতে হবে না। আধা ঘন্টার মধ্যেই আমি বাসায় চলে আসবো। আচ্ছা। আর কিছু বলবি? খালা তোমার জন্য অনেক টেনশন করতেছিল, তাই বলছি তুমি বৃষ্টি আপুদের বাসায় গেছো। আর বৃষ্টি কি জানে? কিছু জানে না। আমি কি বৃষ্টি আপুকে ফোন করে বলবো বিষয়টা? দরকার নেই, কারে কি বলতে হবে তা আমি ফিরেই বলবো। তোর আর আমাকে কিছু বলতে হবে না, আসছি আমি। চিত্রলেখা কল কাটতেই আফিফা তাকে ব্যঙ্গ করে বলে, আমার তো শরীর ভালো না, আজকাল রাতটা না হয় এখানেই থেকে যা। বান্ধবীর কথা শুনে হেসে ফেলে চিত্রলেখা। তবুও ভালো এতক্ষণে বেচারির মুখে হাসিতে ফুটেছে। চিত্রলেখা বলে, কি করতাম বল, এই মুহূর্তে সত্যিটা বলা তো সম্ভব না, তাই বাহানা করতে হলো। সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে বল, তোর আসলেই কি মাথা ঠিক আছে? কেন, আমার আবার মাথার কি হলো? আয় আমার সঙ্গে। আফিফা চিত্রলেখার হাত ধরে তাকে টেনে ড্রেসিং টেবিলের আয়নার সামনে নিয়ে দাঁড় করায়। পেছন থেকে বলে, তোকে দেখে কেউ বলবে আজ তোর বিয়ে হয়েছে, তুই নতুন বউ? আয়নায় চিত্রলেখা একবার আপাদমস্তক দেখে নেয় নিজেকে। আসলেই তাকে দেখে কেউ বলবে না সে নতুন বউ। সদ্যই তার বিয়ে হয়েছে। বাসায় পড়া সুতির সাধারণ একটা জামা তার পরনে। চোখে মুখে কোনো প্রসাধনীর বালাই নেই।
বরং চোখের নিচ খানিকটা কালচে হয়ে গেছে নানা রকম চিন্তা ভাবনায়। কোমর সমান চুলগুলো হাত খোপা করা, এমনকি চিরুনি দিয়ে আঁচড়েও নেয়নি। নিজেকে ব্যঙ্গ করে বা চিত্রলেখা বলে, মানুষটা ঠকে গেল রে, নয়তো আমার মতো দেখতে অসুন্দর মেয়েকে কেউ বিয়ে করে? জীবনের জন্য জঘন্য রকম ঠকে গেল মানুষটা। বলেই হেসে ফেলে চিত্রলেখা। রৌনকের জন্য আফসোস হয় তার। পেছন থেকে আফিফা তার কাঁধে হাত রেখে বলে, তোর মানুষটা কেমন তা তো জানি না, তবে এইটুকু বলতে পারি একদমই ঠকিনি, বরং তুই হবি তার জীবনের সবচেয়ে চমৎকার পাওয়া। আমার তো গতকাল তোর কথা শুনেই মনে হয়েছিল লোকটা তোকে ভালোবাসে। এবারে শব্দ করে হেসে ফেলে চিত্রলেখা। হেসে নিয়ে বলে, আর হাসাস না, কোনো ভালোবাসা টালোবাসা নেই, সবটাই হচ্ছে কেবল নিজের স্বার্থে আর প্রয়োজনের বাইরে কিচ্ছু না। আফিফা আরো কিছু বলতে চায়, কিন্তু চিত্রলেখা সুযোগ দেয় না, বরং তারা দিয়ে বলে, আজ আর দেরি করা যাবে না। কথায় কথায় এখনো এত সময় চলে গেল, টেরই তো পেলাম না। আজকের মতো বিদায় দিয়ে আমায়। আজকে রাতটা গেলেও পারতি। সম্ভব না রে, তুই তো জানিসই সব। কিভাবে বলবি, কিছু ভেবেছিস? এখনো না, রাতটা কাটো, কাল দিনের বেলায় দেখা যাবে। যদি মনে হয় করেছিস আমি পাশে থাকলে তোর সুবিধা হবে, তাহলে সকালে একটা ফোন দিস, আমি চলে যাব। ঠিক আছে। চিত্রলেখা বেরিয়ে যাবার আগে আফিফাকে জড়িয়ে ধরে একবার। এই মানুষটার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে সে, নিঃস্বার্থভাবে সবসময় পাশে থাকার জন্যে, ভরসা করার জন্য, সর্বোপরি তাকে এত ভালোবাসার জন্যে। বিল্ডিং এর গেট দিয়ে বেরিয়ে আগের দিনের মতো থমকে দাঁড়ায় চিত্রলেখা। তবে আগের দিনের চাইতে আজ একটু বেশি অবাক হয়েছে সে, রাস্তার অন্য পাশে রৌনককে দাঁড়িয়ে থাকতে দেখে। প্রথমে থমকে দাঁড়িয়ে পড়লেও পর মুহূর্তে নিজেকে সামনে নিয়ে চিত্রলেখা এগিয়ে যায় রৌনকের কাছাকাছি। এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালে রৌনক বলে, তোমার দেরি দেখে আমি তো ভাবলাম হয়তো চলে গেছো। আমি তো আপনাকে ফোন করিনি, তাহলে জানলেন কিভাবে যে আমি এখন বের হব? এখন বের হবে সেটা তো জানতাম না, তবে তুমি ফোন দিবে না জানতাম। কিভাবে জানলেন? তুমি নিজের জন্য কাউকে বিরক্ত করতে পছন্দ করো না, তাই। চিত্রলেখার কি যেন হলো, কথাটা সত্যি, কিন্তু মানুষটা কিভাবে জানলো? কথাটা ভাবায় তাকে। রৌনক আরো বলে, অবশ্য আজ চাইলেও ফোন করতে পারতে না। কেন? তুমি তো ফোন আনোনি সাথে। আমার মোবাইল নাম্বার নিশ্চয়ই তোর মুখস্থ নেই যে বান্ধবীর ফোন থেকে কল করবে। আপনি খেয়াল করেছেন আমি ফোন আনিনি? চিত্রলেখার অবাক হওয়া বাড়ে। রৌনক বলে, আমি তোমার সব কিছুই খেয়াল করি। যা গিয়ে সেসব কথা, তোমাকে একটা জিনিস দেওয়া ছিল। কি? রৌনক গাড়ির ভেতর থেকে একটা আংটির বক্স বের করে সেখান থেকে আংটিটা নিয়ে বাম হাতে চিত্রলেখার দিকে মেলে দিয়ে বলে, হাতটা দাও তো দেখি। নিজের হাত পেছন দিকে আড়াল করার চেষ্টা করে আপত্তি সুরে চিত্রলেখা বলে, এত দামি জিনিস আমি নিতে পারবো না। রৌনক নিজেই হাত বাড়িয়ে চিত্রলেখার হাত নিজের হাতে নিয়ে বলে, নিতে তো তোমাকে হবেই। আংটিটা চিত্রলেখার আঙ্গুলে পরিয়ে দিতে দিতে সে আরো বলে, এখন তুমি আর কেবল চিত্রলেখা নাও, বরং এখন থেকে মিসেস চিত্রলেখা রৌনক জামান হিসেবে জানবে সবাই তোমাকে। আংটিটা পরিয়ে দিয়ে মুখ তুলে চোখে চোখ রাখে রৌনক। চিত্রলেখার কথা বলতে পারে না, অজানা জড়তায় জড়িয়ে আসে ভেতর থেকে। রৌনক এখনো তার হাতটা ধরে রেখেছে অচেনা অথবা খুব চেনা কোনো অধিকার বোধ থেকে। চাইলেও চিত্রলেখার এই হাতের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারবে না, বরং অনুভব করে প্রতি মুহূর্ত সে আরো বেশি জড়িয়ে পড়ছে, আগের চাইতেও আরো বেশি বাধা পড়ে যাচ্ছে মানুষটার সঙ্গে অজানা কোনো শক্ত বন্ধনে। এর থেকে পালানোর উপায় জানা নেই চিত্রলেখার। কয়েদি হয়ে সারা জীবন তাকে আটকা থাকতে হবে রৌনক নামক বন্দিখানায়। বেশ কিছুক্ষণ চিত্রলেখার চোখের দিকে তাকিয়ে থাকার পর রৌনক নিজেই বলে, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। শটান দাঁড়িয়ে চিত্রলেখা বলে, আপনাকে কষ্ট করতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। একটা রিক্সা নিয়ে না হয়ে চলে যাব। তুমি গাড়িতে যেতে না চলে সমস্যা নেই, আমি রিক্সা করে তোমাকে নামিয়ে দিয়ে আসবো। সেটারও প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। আপনার কষ্ট করে দিয়ে আসা লাগবে না। কিন্তু আমি তো তোমাকে একা ছাড়বো না। কেন? রাত হয়ে গেছে, একা যাওয়ার হলে দিনের আলো থাকতেই চলে যাওয়া উচিত ছিল তোমার। আজ প্রথম একা রাত করে বের হইনি আমি, এর আগেও অনেকবার এভাবে রাত করে বের হয়েছি বাসা থেকে, মানে বাড়ি ফিরেছি অফিস থেকে রাতে। প্রথমেই তো, বিয়ের পর আজই প্রথম, তাই না? এর আগে তো বহুবার রাতে একলা বাড়ি ফিরেছো, সেটা বিয়ের আগে, আমি তোমার জীবনে আসার আগে। আগে যেটা হয়েছে এখন তো সেটা হবে না, আমি হতে দিব না। কেন হবে না? আমি এসে গেছি তাই। আগে আমি ছিলাম না বলে তোমাকে একা পথ চলতে হয়েছে, কিন্তু এখন তো আর সেটা হবে না। এখন থেকে তোমার দিনের রাতে সবসময় সঙ্গে আমি থাকতে তোমাকে একা পথ চলতে হবে না। আমি চলতে দিব না,
তুমি চাও বা না চাও আমার সঙ্গে পথ চলতে হবে তোমাকে। তুমি একা যেতে পারবে আমি তা জানি, কিন্তু আমি চাই না তোমাকে একা ছাড়তে। এখন থেকে তোমার সেফটি আমার জন্য সবকিছুর ঊর্ধ্বে। চিত্রলেখার কথাই বলতে পারে না। রৌনক হাত বাড়িয়ে চিত্রলেখার কপালের উপর পড়তে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলে, জানি বিয়েটা নিজের স্বার্থে করেছি, তাই বলে তোমাকে শুধু ব্যবহার করব না। তোমার বউ হিসেবে তুমি তোমার যোগ্য সম্মান, মর্যাদা, ভালোবাসা সবটুকুই পাবে। চিত্রলেখার নীরবতা নিস্তব্ধতা বাড়ে। তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে রৌনক আরো বলে, এখন বলো, রিক্সা ডাকবো নাকি ম্যাডাম গাড়িতে যাবে? রৌনকের চোখের দিকে তাকিয়ে থেকেই চিত্রলেখা বলে। আপনি যেভাবে বলবেন। তখনও হাতটা ছাড়েনি রৌনক। চিত্রলেখার হাত ধরে রেখে তাকে সামনের সিটে বসিয়ে দিয়ে সিট বেল্ট আটকে দেয়। সরে আসার আগে চিত্রলেখার মুখের একদম কাছাকাছি থমকে থাকে কিছুক্ষণের জন্য। বড়জোর 3 আঙ্গুল পরিমাণ দূরত্ব দুজনের ঠোঁটের মাঝে। এতখানি কাছাকাছি গিয়েও কিছু বলে না রৌনক। কাছ থেকে কেবল চিত্রলেখাকে দেখে নয়ন ভরে। অস্বস্তিতে দম বন্ধ হয়ে আসার জোগাড় হয় চিত্রলেখার। একবার ঢোক গিলে নিয়ে মিনমিনে সুরে বলে, কি দেখছেন? তুমি বুঝবে না। আর অপেক্ষা না করে সরে গিয়ে দরজা আটকে দিয়ে রৌনক গিয়ে ড্রাইভিং সিটে বসে। রৌনকের গাড়িটা যখন চিত্রলেখার বাড়ির গেটের কাছে এসে দাঁড়ায়, নামার আগে চিত্রলেখা বলে, আপনি প্লিজ নামবেন না। কেন? আমি চাই না আপনাকে কেউ দেখুক। আমাকে দেখলে কি হবে? এই মুহূর্তে এত ব্যাখ্যা করতে পারবো না, প্লিজ নামবেন না। চিত্রলেখা রৌনককে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। কিন্তু যেই সে বাড়ির ভিতর প্রবেশ করতে যাবে অমনি গাড়ি থেকে বেরিয়ে রৌনক তাকে ডাকে। চন্দ্রলেখা শোনো। বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়ে চিত্রলেখা। পেছনে ফিরতে দেখে রৌনক কেমন করে যেন হাসছে। সিনেমায় থাকা ভিলেনরা যেমন মিনমিনে ধরনের হাসি হাসে, সেই রকম একটা হাসি তার মুখে লেগে রয়েছে এই মুহূর্তে। কিন্তু তাকে দেখতে একদমই ভিলেনের মতো লাগছে না, বরং হলিউডের নায়কদের মতো সুন্দর লাগছে দেখতে। না না, হলিউডের নায়করা হয়তো এমন সুন্দর হয় না। চিত্রলেখার মাথার ভেতর আউল লেগে যায়। রৌনক এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে বলে, কালকে তৈরি থেকো, নিতে আসবো। কালকেই? আর কটা? চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, কাল মানে কালকেই, আর একদিনও বেশি নয়। চিত্রলেখা বুঝতে পারে আপত্তি করার সুযোগ নেই তার, তাই সম্মতি সূচক মাথা নাড়ায়। রৌনক বলে, ভেতরে যাও, কালকে দেখা হবে। আপনি সাবধানে যাবেন। আচ্ছা। চিত্রলেখা বাড়ির ভেতর চলে গেলে রৌনক গাড়িতে ওঠার জন্য পেছনে ফিরতে নিলেই তার দৃষ্টি যায় ডানের দিকে। খানিকটা দূরে একটা টং দোকানে সামান্য আড়াল হয়ে দাঁড়িয়ে আছে মামুন। চিত্রলেখা হয়তো এই কারণে চাইছিল না রৌনক আসুক বা গাড়ি থেকে নামুক। এটা আন্দাজ করতে পেরে ইচ্ছে করে রৌনক গাড়ি থেকে নেমেছে। সে চাইছিল মামুন দৃশ্যটা দেখুক। তার কাজ আপাতত হয়ে গেছে। আজকের রাতটা মামুন নামক লোকটা নিজের মাথার চুল ছিঁড়ে কাটাবে। আসল বোম কাল ফাটাবে সে। আর অপেক্ষা না করে রৌনক গাড়িতে উঠে বসে। তাকেও বাড়ি ফিরতে হবে। বাসায় ফিরতেই তানিয়ার সঙ্গে দেখা হয় রৌনকের। দেবরকে দেখে তানিয়া হাসি হাসি মুখ করে জিজ্ঞাসা করে, এতক্ষণে ফিরলে তাহলে? আমার জন্য অপেক্ষা করছিল বুঝি? শুধু তোমার জন্য নয়, বাড়িতে আজ তো নতুন সদস্য আসার কথা, মূলত তার জন্যই অপেক্ষা করছিলাম, তাকে ওয়েলকাম করব বলে। তাকে ওয়েলকাম করার জন্য আরও একটা দিন অপেক্ষা করতে হবে তোমায়। কেন? তোমার হাতে সময় আছে? সারা রাতই তো পড়ে আছে, কেন বলো তো? তাহলে কষ্ট করে 2 কাপ কফি বানিয়ে আমার ঘরে আসো। ততক্ষণে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর কফি খেতে খেতে বিস্তারিত বলবো তোমায়। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে ফ্রেশ হও, একটু পরেই কফি দিয়ে আসছি। রৌনক আর দেরি করে না। তানিয়াকে ড্রয়িং রুমে রেখে উপরে চলে যায়। বাড়ি ফিরে নিজের ঘরে এসে প্রথমে রৌনক যে কাজটা করে সেটা হচ্ছে মোবাইল ফোন চার্জে লাগানো। আজকে এর ব্যতিক্রম হয়নি। তবে ফোনটা চার্জে লাগানোর আগে একটা নতুন কাজ করেছে সে, যা মাঝে অনেকদিন বলা বাহুল্য কয়েক বছর করা হয়নি। চিত্রলেখাকে একটা মেসেজ পাঠায় সে, তারপর ফোনটা চার্জে লাগিয়ে বাথরুমে চলে যায় ফ্রেশ হতে। যদিও ফোন করতে চেয়েছিল, কিন্তু কি একটা চিন্তা করে আর কল না দিয়ে মেসেজ পাঠায় কেবল। রৌনক ফ্রেশ হয়ে বেরিয়ে আসার কিছুক্ষণ পরে তানিয়া 2 কাপ কফি সমেত এসে উপস্থিত হয়। ভাবিকে দেখেই রৌনক জিজ্ঞাসা করে, ঘরে বসবে নাকি বারান্দায় যাবে? তোমার যেভাবে সুবিধা হয়। একটা মেল চেক করবো, ঘরেই বসে। কাজটা করতে করতে না হয় তোমার কথা জবাব দিব। রৌনক তার বেডের একপাশে রাখা সিঙ্গেল সোফায় বসে পড়ে। সামনে রাখা ছোট টি টেবিলে ল্যাপটপ রাখে। তানিয়া এগিয়ে এসে কফির কাপটা পাশেই নামিয়ে রেখে নিজে গিয়ে বসে বিছানার কার্নিশ ঘেঁষে। কফিতে 2 বার চুমুক দেওয়ার পর তানিয়া জিজ্ঞাসা করে, বললে না তো নতুন সদস্যের আশা পিছিয়ে গেল কেন? জানোই তো, হুট করে বিয়েটা করলাম। এদিকে তাও তুমি জানো, কিন্তু ওদিকে কেউ জানে না। তাই চন্দ্র বলল আজকের একটা ওকে সময় দিতে, কালকে নিয়ে আসবো। চন্দ্রকে?
রৌনক ল্যাপটপের উপর থেকে মুখ তুলে তানিয়ার দিকে তাকায়, স্মিত হেসে পুনরায় ল্যাপটপে চোখ নামিয়ে বলে। চিত্রলেখা। নাম বলতে বলতে যেন রৌনকের মুখের হাসি প্রশস্ত হয়। তানিয়া জিজ্ঞাসা করে, ওর নাম চন্দ্র? না তো। তাহলে তুমি যে চন্দ্র ডাকলে? এটা আমার দেওয়া নাম, শুধু আমিই ডাকবো। তানিয়া কিছু বলে না। তার মনের ভেতর মিশ্র অনুভূতি ক্রিয়া করে। রৌনককে দেখে তার খুশি লাগছে, আবার একটা কেমন শূন্য লাগায়, যেন ভেতরটা হাহাকারও করতে চায়। নিজেকে সামলে নিয়ে তানিয়া কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকায়, বলে, একটা কথার জবাব দিবে সত্যি করে? আমাকে কখনো মিথ্যে বলতে শুনেছো নাকি? সত্যি করে বলো তো, তোমার প্রেম করছিলে না? আমরা বলতে? তুমি আর চিত্রলেখা? একদমই না, আমাদের ভিতরে এতদিন কোনো প্রেম ছিল না। আজকের পর হলে হতে পারে, তবে আজ বিকাল পর্যন্ত কোনো প্রেম ছিল না, এটা কনফার্ম থাকতে পারো। বিশ্বাস হচ্ছে না। বিয়ে হয়েছে 24 ঘন্টাও হয়নি। 24 ঘন্টা বাদ দাও, এখনো তো দুজনের একসাথে কয়েক ঘন্টাও থাকলে না, অথচ তোমার চোখ মুখ জুড়ে স্পষ্ট চিত্রলেখাকে দেখতে পাচ্ছি। আর তুমি বলছো তোমাদের মাঝে প্রেম ছিল না? সত্যিই কোনো প্রেম ছিল না ভাবি। আমার বিশ্বাস হচ্ছে না রণক। বিশ্বাস করো ভাবি, আমাকে তো তুমি চেনোই। চিনি বলেই তো আমার চেনা জানা রণকের সাথে তোমাকে মিলাতে পারছি না। আবার অমিলটা যে কোথায় সেটাও ঠিকমতো ধরতে পারছি না। এত রহস্য রহস্য লাগছে কেন বলো তো? রৌনক মুখে কিছু বলে না, কেবল শব্দহীন স্মিত হাসে। তানিয়া নিজের আগ্রহ দমিয়ে রাখতে পারে না, আগ্রহ ভরে আরো জিজ্ঞাসা করে, তোমার কি একটু ইতস্ত লাগছে না? কেন ইতিহাস তো লাগবে? কেন ইতিহাস তো লাগার মতো তো কিছু করিনি। এই যে হুট করে বিয়ে করে ফেললে, কোনো চিন্তা ভাবনা ছাড়া, পরিকল্পনা ছাড়া। বিয়ে ইতিহাস তো হওয়ার মতো কোনো ব্যাপার নাকি? জীবনে বিয়ের চেয়ে সুন্দর কিছু হতে পারে? তাছাড়া আমাকে তো তুমি চেনোই। পরিকল্পনা ছাড়া আমি কখনো কোনো কিছু করতে দেখেছো এত বছরে? আমি তো আবার ভাবলাম তুমি খুশি হবে, তাই আমি বিয়ে করেছি বলে। সত্যি খুশি হয়েছি, ভাষায় প্রকাশ করে বলতে পারবো না এতখানি খুশি হয়েছে মনে প্রাণে। কিন্তু জানো তো, নিজের জীবনে বিয়ে নামক চ্যাপ্টার এমন বাজেভাবে মুখ থুবড়ে পড়েছি যে ভয় হয়। আমি চাই না আরেকটা মেয়ে আমার মতো মুখ থুবড়ে পড়ুক, আরেকটা সম্পর্ক ভেস্তে যাক। ঠকে যাবার পর বেঁচে থাকা অনেক কষ্টের রণক। চিন্তা করো না ভাবি, ওর জন্য কতটুকু পারবো আমি জানি না, তবে ওকে কখনো ঠকাবো না। তোমাকে এই কথা দিলাম, নিজে হেরে গেলেও ওকে আমি ঠিকই জিতিয়ে দেব। তানিয়া মুগ্ধ হয়ে রৌনকের কথা শুনে সে অনুভব করে চিত্রলেখা নামক মেয়েটা নিজের কপাল সোনায় বাঁধিয়ে এসেছে। এর আগে ওর জীবন কেমন ছিল তানিয়ার জানা নেই, তবে এই যে আজ থেকে চিত্রলেখা জীবনে রৌনক নামের একজন মানুষ আছে, এই মানুষটা সব রকম ঝড় বৃষ্টি তুফানের হাত থেকে ওকে আগলে রাখবে, নিজের সবটুকু দিয়ে ভালোবাসবে। আরেকটা প্রশ্নের জবাব দাও তো রণক। আমার কাজ শেষ হয়ে গেছে ভাবি, তোমার এইসব প্রশ্নের উত্তর পর্ব কখন শেষ হবে বলো তো? এটাই লাস্ট। আচ্ছা বলো। এতখানি ভালোবেসে ফেললে কখন? জানি না। আরে বলোই না, এই ভালোবাসাটা কখন চলে এলো তোমার ভেতর? আমি সত্যি জানি না ভাবি, এখন শিওর হয়ে বলতে পারছি না ভালোবাসি কিনা। বাসো বাসো, শতভাগ বাসো, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না এসব হলো কখন। রৌনক আর জবাব দেয় না, শব্দহীন স্মিত হাসে। তার চন্দ্রলেখার কথা চিন্তা করে মুখে লেগে থাকা সেই হাসি প্রশস্ত হয়, আরো খানিকটা গভীর হয়। তানিয়া চলে যাবার আগ মুহূর্তে দাঁড়িয়ে পড়লে রৌনক বলে,